আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে গত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। বিভিন্ন জায়গায় কাজ করে, ঠিক আছে, কাজ করে দেখি, কিন্তু বাস্তবে দেখি নাই। বাস্তবে তাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার পক্ষ থেকে বাংলাদেশের সকল সেনাবাহিনীকে জানাই আমি স্যালুট এবং আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের প্রতি চাকরি হস্তান্তর এবং বক্তব্য পর্ব শেষ হয়েছে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক-ই আজম বীর প্রতীক মহোদয়কে। মাননীয় প্রধান উপদেষ্টা, উপস্থিত কর্মকর্তাবৃন্দ এবং যারা বাড়ি পেয়েছেন এবং দেওয়ার পেছনে যারা কাজ করেছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। এবারে আমাদের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আমরা এতক্ষণ সরাসরি ছিলাম। শেখ হাসিনার পতনের ৮ মাসে ২২ রাজনৈতিক দল ও ৪টি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রতিদ্বন্দ্বিতা নয়, মধ্যস্থতার মাধ্যমে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নির্বাচনের আগে নতুন দল তৈরি বাংলাদেশের দীর্ঘদিনের সংস্কৃতি। দলগুলোর আদর্শ ও অর্থায়ন নিয়েও প্রশ্ন রয়েছে বিশিষ্টজনদের। এদিকে অধিকাংশ দলের নামই জানে না সাধারণ মানুষ। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। শেখ হাসিনার পতনের ৮ মাসে ২২ রাজনৈতিক দল ও ৪টি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রতিদ্বন্দ্বিতা নয়, মধ্যস্থতার মাধ্যমে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নির্বাচনের আগে নতুন দল তৈরি বাংলাদেশের দীর্ঘদিনের সংস্কৃতি। দলগুলোর আদর্শ ও অর্থায়ন নিয়েও প্রশ্ন রয়েছে বিশিষ্টজনদের। এদিকে অধিকাংশ দলের নামই জানে না সাধারণ মানুষ। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর দেশে ২২টি নতুন রাজনৈতিক দল ও ৪টি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এসব দলের মধ্যে গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাড়া অধিকাংশই মূলধারার রাজনীতির আলোচনার বাইরে। এমনকি খোদ রাজধানীতেই সাধারণ মানুষ এসব দলের নাম শুনেননি বা শুনলেও মনে রাখেননি। নতুন আত্মপ্রকাশ করা অধিকাংশ দল নিয়ে তাদের মধ্যে নেই তেমন কোনো প্রত্যাশাও। জামাত বা বিএনপি তাছাড়া জাতীয় নাগরিক পার্টি গ্রামগঞ্জে কিন্তু ভোট পাবে, মানে তিন পার্টিয়ে হাড্ডাহাড্ডির লড়াই হবে। বিএনপি তো আছে, এক নম্বর তো বিএনপি, তারপর হচ্ছে জামাত শিবির, একদিকে আবার ছাত্ররা, আর বাকিগুলোর পিছনে এমন কোনো আশা ভরসা নাই। তিনটা দলই সবচেয়ে বেস্ট মনে করি। এগুলা তৃণমূল পর্যায়ে এদের কোনো খুব একটা নাই। হয়তো ২-৪ যারা টপ লিডার আছেন, নাম বলবো না আমি, তারা হয়তো ২-৪টা সিট পেতে পারে, যাদের অবস্থাটা একটু ভালো আছে। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন স্বার্থ আর উদ্দেশ্য হাসিলে নির্বাচনের আগে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গড়ার প্রবণতা দীর্ঘদিনের। রাজনৈতিক দলের সংখ্যা বেশি হলেও এই সংখ্যা দেশের গণতান্ত্রিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব রাখতে পারছে না। দল তৈরি করলে কোনো লাভ নাই। দলটাকে কার্যকর করা, মানুষের কাছে নিয়ে যাওয়া, দলকে জনপ্রিয় করে তোলা, দলের এজেন্ডাকে মানে মানুষের উপযোগী করে তোলা, নাগরিকদের উপযোগী করে তোলা, সেই কাজটা তো এই দলগুলো করে না। এই দলগুলো যারা ক্ষমতায় থাকে তাদেরকে সুবিধা দিতে চায়, কখনো কখনো দেখা গেছে অতীতে। আবার যারা ক্ষমতায় আসতে পারে, মানে সম্ভাবনা আছে, তাদেরকে সুবিধা দিতে চায়। অথবা তৃতীয় একটা গ্রুপ আছে যারা মনে করে যে কিছুই না, আমি এই নির্বাচনের আগে কিছু দল করে আমি বড় দলগুলোর সাথে মিশে বা তাদেরকে কোনো ধরনের ফ্যাসিলিটি দিয়ে নির্বাচনকালীন সময়ে অথবা অন্য সময়ে আমি কিছু আর্থিক সুবিধা নিব। প্রশ্ন উঠছে, নতুন আত্মপ্রকাশ করা নাম সর্বস্ব রাজনৈতিক দলগুলোর আদর্শ এবং অর্থায়ন নিয়ে। তবে নতুন দল গঠনের বিষয়টিকে দীর্ঘ ফেসিবাদী শাসনের পর স্বাধীন রাজনৈতিক মতের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন এই রাজনীতিবিদ। এত বড় একটা পরিবর্তনের পরেও রাজনীতিটা নাগরিক রাজনীতির মধ্যে, এবং নাগরিক রাজনীতিও না, এটা আসলে 5 স্টার হোটেলে গিয়ে যে ঢুকলো, মাফিয়ারা যে কোনোভাবেই তাদের গায়ে যে আঁচল লাগে না এটাকে ইন্ডিকেট করে। তাহলে এই টাকা অপচয় করার মতো আসলে সামর্থ্য যাদের আছে, তারা যেই পথে আসলে টাকাটা উপার্জন করে, সেই পথটাকে আসলে যে বৈধতা দিচ্ছেন এটার ভেতর দিয়ে ইনডাইরেক্টলি, সেটা হচ্ছে আসলে একটা অশনি সংকেত।
হঠাৎ করে গড়ে ওঠা রাজনৈতিক দলগুলো নির্বাচনের পর ভোজবাজির মতোই হারিয়ে যেতে পারে, কারণ রাজনীতির মাঠে টিকে থাকতে প্রয়োজন জনসম্পৃক্ততা, এমনটাই বলছেন সচেতন নাগরিক মহল। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। প্রকৃতি ধ্বংসের প্রভাব পড়েছে খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে। শুকিয়ে গেছে বেশিরভাগ ঝিরি ও ছড়া। চলছে সুপেয় পানির তীব্র সংকট। নির্বিচারে গাছ ও পাহাড় কাটা, অপরিকল্পিত জুম চাষের কারণে এই অবস্থা বলে মনে করেন ভুক্তভোগীরা। বনায়নের মাধ্যমে ছড়া ও ঝিরিতে প্রাণ ফেরাতে সচেতনতা বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নিয়েছে বন বিভাগ। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রকৃতি ধ্বংসের প্রভাব পড়েছে খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে। শুকিয়ে গেছে বেশিরভাগ ঝিরি ও ছড়া। চলছে সুপেয় পানির তীব্র সংকট। নির্বিচারে গাছ ও পাহাড় কাটা, অপরিকল্পিত জুম চাষের কারণে এই অবস্থা বলে মনে করেন ভুক্তভোগীরা। বনায়নের মাধ্যমে ছড়া ও ঝিরিতে প্রাণ ফেরাতে সচেতনতা বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নিয়েছে বন বিভাগ। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলার প্রাণ, প্রকৃতি, পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান পাহাড়ি ছড়া ও ঝিরি। দুর্গম পাহাড়ের বাসিন্দারা সুপেয় পানির জন্য মূলত ছড়ার উপর নির্ভরশীল। শুষ্ক মৌসুম আসলেই পানির প্রবাহ নষ্ট হয়ে শুকিয়ে গেছে বেশিরভাগ ঝিরি ও ছড়া। বিপাকে স্থানীয়রা। আগে এখানে গাছপালা ছিল, বন জঙ্গল ছিল, তখন পানি ছিল। এখন গাছপালা কেটে ফেলাতে পানি শুকিয়ে গেছে। আর তাছাড়া সেগুন বাগান থাকাতে পানি আর বেশি শুকিয়ে গেছে। এখন মরুভূমি হয়ে গেছে পানি ছড়া। আমাদের ছড়া, কুয়া, চিরি, চটনা সব পানি শুকিয়ে গেছে। আমরা গোসল করা, কাপড় চোপড় পরা তো অনেক দূর, ঠিক মতো খাওয়ার পানিটা আমরা খাইতে পারতেছি না। গাছরা নাই, এখন জঙ্গল নাই, ছড়ার পানি সব শুকিয়ে গেছে। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, পাহাড় ন্যাড়া করে চাষাবাদ করায় পানির সংকট তৈরি হয়েছে। জানান, দেশীয় প্রজাতির চিরসবুজ বৃক্ষ দিয়ে বনায়ন সৃষ্টি করা হচ্ছে। যদি আমরা বনকে বাঁচিয়ে রেখে ওখানকার সিলেকশন করে আমরা কিছু গাছ কাটতাম, পুরো জায়গাটা ন্যাড়া না করে আবার পুনরায় বনায়ন করতে পারতাম, এবং এখানে যদি এভারগ্রিন স্পেসিস দিয়ে যদি আমরা বনায়ন করতে পারি, এখানকার লোকাল স্পেসিস দিয়ে বনায়ন করতে পারি, তাহলে কিন্তু এটা রোধ করা সম্ভব। বন বাঁচলে প্রকৃতি বাঁচবে। খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলার ঝিরি ও ছড়ার প্রাণ ফেরাতে পাহাড় খেকো ও বন খেকোদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। বাংলাভিশন নিউজ ডেস্ক। খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। আর্সেনালের মাঠে জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পথে এগিয়ে থাকলো পিএসজি। এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে জয় তাদের 1-0 গোলে। ম্যাচের চতুর্থ মিনিটে গোলটি করেন উসমান দেমবেলে। আগামী বুধবার পিএসজির মাঠে হবে সেমিফাইনালের ফিরতি লেগ। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে 2 লেগে হারিয়ে ঘরের মাঠে এদিন আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই পিএসজির মোকাবেলা করে আর্সেনাল। এই এমিরেটস স্টেডিয়ামে দুই দলের প্রথম পর্বের দেখায়ও 2-0 গোলে জিতেছিল গানাররা, কিন্তু আক্রমণাত্মক ফুটবলে খেলা শুরু করা পিএসজি চতুর্থ মিনিটে প্রথম সুযোগেই গোল তুলে নেয়। গোলদাতা উসমান দেমবেলে প্রথম আধা ঘন্টায় প্রতিপক্ষের একচেটিয়া আক্রমণ ঠেকাতে ব্যস্ত স্বাগতিকরা 39 মিনিটে এবং বিরতির ঠিক আগে 2টি ভালো সুযোগ তৈরি করে, দুটিতেই ব্যর্থ হন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। তবে বিরতির পর প্রথম সুযোগে পিএসজির জালে বল পাঠায় মিকেল আর্তেতার দল, কিন্তু ডেকলান রাইসের ক্রসে হেড করা মিকেল মেরিনো অফসাইডে থাকায় গোল মেলেনি। এরপর পাল্টা আক্রমণে ট্রসার্ট, মার্টিনেল্লিরা পিএসজির বক্সে ভীতি ছড়িয়েও গোলরক্ষক জানলুইজি দেন্নারুম্মাকে পরাস্ত করতে পারেননি। মাঝে 84 মিনিটে পিএসজির গঞ্জালো রামোসের প্রচেষ্টা ক্রসবারে বাধা পেলে 1 গোলের স্বস্তিতেই মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।